আসসালামু আলাইকুম। প্রসঙ্গ মেজর ডালিম তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া, তার স্ত্রীর পরিণতি এবং গাজী গোলাম দস্তগীর তার পরিণতি। ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে মেজর ডালিমের ইন্টারভিউ করে মেজর ডালিমকে আমার মনে হয় এই মুহূর্তে ন্যাশনাল হিরো বানিয়ে দিয়েছে। মেজর ডালিমকে যেভাবে মানুষ প্রশংসা করছে, যেভাবে মেজর ডালিমের ইন্টারভিউটা দেখেছে, যেভাবে রেসপন্স করেছে, সব কিছু মিলিয়ে মনে হলো যে মেজর ডালিম ইজ দ্য বিগেস্ট প্যাট্রিয়ট অফ বাংলাদেশ। সবাই এইভাবেই কমেন্ট করছে। তো আজকের প্রসঙ্গ মেজর ডালিম কি করেছে সেগুলো না, আজকের প্রসঙ্গ হচ্ছে মেজর ডালিমের স্ত্রী নিম্মি, তার সঙ্গে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, কি পরিণতি হয়েছে, এই বিষয়টা। মেজর ডালিমের ইন্টারভিউ দেখে না এরকম তো খুব কম লোকই আছে, এবং সেই ইন্টারভিউ থেকে আপনারা জেনে গেছেন যে মেজর ডালিমের বউকে তুলে নেওয়ার ব্যাপারে শেখ কামালের কোনো হাত ছিল না। শেখ কামাল বা শেখ মুজিবুরের ছেলে মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে গেছে, আটকে রেখেছে, নির্যাতন করেছে, এই ধরনের যে প্রোপাগান্ডা চলেছিল শেখ মুজিবের পরিবারের বিরুদ্ধে, সেই প্রোপাগান্ডা যে একটা আসলে প্রোপাগান্ডাই ছিল, সেটা কিন্তু মেজর ডালিম তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছে। একটা পক্ষ সবসময় শেখ মুজিবের পরিবারকে, হ্যাঁ, শেখ মুজিবের পরিবার ধোয়া তুলসী পাতা না, আমি বলছি না তার পরিবার ধোয়া তুলসী পাতা, আমি বলছি না তারা কোনো অন্যায় করে নাই, শুধু এটুকু বলতে চাই যে একটা সময় শেখ মুজিবুরের পরিবারকে, শেখ কামালকে প্রশ্নবিদ্ধ করেছিল একটা চক্র, একটা দল, একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক দলের অনুসারীরা, যে মেজর ডালিমের ওয়াইফকে শেখ কামাল তুলে নিয়ে গিয়েছিল এবং তাকে লাঞ্ছিত করেছে। এটা যে কত বড় একটা মিথ্যা কথা, এটা স্বয়ং মেজর ডালিম যদি ওই দিন ইলিয়াস হোসেনের লাইভে না এসে বলতো, তাহলে বোধহয় আমি আজও বিশ্বাস করতে পারতাম না। যাই হোক, সেই ঘটনার প্রেক্ষিতে আমি স্বল্প করে জানাই যে কি হয়েছিল সেদিন। একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাজী গোলাম দস্তগীরের ছেলে আর মেজর ডালিমের শালা একটা বিয়ের বাড়িতে এরকম হয়। তো সেই বাগবিতণ্ডার সময়, ওই বাগবিতণ্ডাকে কেন্দ্র করে গাজী গোলাম দস্তগীর, যে কিনা বঙ্গবন্ধুর খুব কাছের একজন মানুষ, যে কিনা রেড ক্রসের চেয়ারম্যান পদ পেয়েছিল এবং যে কিনা রেড ক্রসের যত রিলিফের মাল আসছে সেগুলো আত্মসাৎ করেছিল, সেগুলো ইন্ডিয়াতে পাচার করেছিল, সেগুলো বাংলাদেশের মানুষের কাছে যাদেরকে রিলিফ দেওয়ার কথা, ত্রাণ দেওয়ার কথা, তাদের কাছে বিক্রি করেছিল, সেই টাকাও ইন্ডিয়াতে নিয়ে গিয়েছিল। সেই গাজী গোলাম দস্তগীর বেসিক্যালি অবৈধ অস্ত্র, যুদ্ধ পরবর্তী সময়ে অবৈধ অস্ত্র নিজের কুক্ষিগত করে রেখেছিল এবং সেই অবৈধ অস্ত্র আবার মেজর ডালিমের দায়িত্ব ছিল ওই সময় এই অবৈধ অস্ত্রগুলো কালেক্ট করার, এই অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করার। তো সেই জায়গা থেকে মেজর ডালিমের প্রতি গোলাম দস্তগীরের একটা রাগ তো আগে থেকেই ছিল যে হ্যাঁ, তুমি একজন আর্মি অফিসার আর আমি ঢাকা জেলার, ওই সময় ঢাকা জেলার আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগের অনেক বড় পোস্টে সে বিলং করে। তো এরকম একটা লোককে তুমি তার কাছ থেকে অস্ত্র নিবা, তারে তুমি দৌড়ের উপরে রাখবা, বা তার পোলাপানের কাছ থেকে অস্ত্র নিবা, তাদেরকে দৌড়ের উপরে রাখবা, ওই যে একটা যে ক্ষোভ, সেই ক্ষোভটারে এই ক্ষোভের সাথে ম্যাচ করায় মেজর ডালিমরা একটা শিক্ষা দিতে চাইছিল। তো যাই হোক, উল্টা নিজেই যে শিক্ষা পাইছে, ওই শিক্ষা মনে হয় গাজী গোলাম দস্তগীর তার জীবন আমলে এরকম শিক্ষা তার কেউ দেয় নাই। মেজর ডালিমকে এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে আগ পর্যন্ত সে খুব হ্যাডম দেখাইছে, কিন্তু পর থেকে
সে জীবনে পণ করছে মনে হয় আর কোনোদিন সামরিক সদস্যের, সেনাবাহিনীর কোনো সদস্যের সাথে সে পাঙ্গা নেবে না। মেজর মোমেন ওই সময়ে শেখ মুজিবের অর্ডার, মানে প্রধানমন্ত্রীর অর্ডার সে শুনে নাই। আগে তার সেনাবাহিনীর সোলজার, আগে সেনাবাহিনীর মেজর, সেনাবাহিনীর লেডি ওয়াইফ, ওনাদেরকে আগে উদ্ধার করতে হবে, তারপরে শেখ মুজিবের অর্ডার ফলো করা হবে। গাজী গোলাম দস্তগীরের পরিবারের পুরা সদস্যকে, পুরা পরিবারের সকল সদস্যকে অ্যারেস্ট করে নিয়ে গেছে যে আগে এদেরকে উদ্ধার করতে হবে। গাজী গোলাম দস্তগীরের কলিজার পানি শুকায় গেছিল ওই দিন। পারলে মেজর ডালিমের স্ত্রীর পা ধরে মাপ চায়, কিন্তু মেজর ডালিমের স্ত্রী স্যান্ডেল, পায়ের স্যান্ডেল খুলে তারে পিটাইতে গেছে। মানে যেই লোক এত হ্যাডম দেখায়া বিয়ে বাড়ি থেকে মেজর ডালিম আর তার স্ত্রীকে তুলে নিয়ে আসছে, সেই লোক শেখ মুজিবের সামনে মেজর ডালিমের স্ত্রী পায়ের স্যান্ডেল তুইলা তারা মারতে গেছে। আর কিছু থাকে? আর কোনো আত্মসম্মান বলে কিছু তার থাকে? এর চেয়ে বড় অপমান আর কিছু করা যায়? একটা মহিলা তাকে স্যান্ডেল তুলে মারতে গেছে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী শেখ মুজিবের সামনে। ইভেন শেখ মুজিবও সেইটার বিরুদ্ধে কিছু করতে পারে নাই। বরঞ্চ শেখ মুজিব এই ঘটনার রেশ টেনে সে উল্টা বলছে যে সে এটার একটা শাস্তিযোগ্য, মানে সঠিক বিচার করবে। কিন্তু বিচারটা কি করছে? সে মেজর ডালিম, মেজর নূর সহ কয়েকজন সেনা অফিসারকে সে সাসপেন্ড করছে। কারণ তার দল, ওই যে গাজী গোলাম দস্তগীর, আওয়ামী লীগের অনেক নেতৃস্থানীয় অনেক সদস্য চাইছে না তারা থাক সেনাবাহিনীতে। কারণ এত বড় একটা অপমান গাজী গোলাম দস্তগীর কিভাবে হজম করে? সেই অপমানের প্রতিশোধ নিতে মেজর ডালিমকে সে অপসারণ করতে চাইছিল। তো যাই হোক, পরবর্তী ঘটনা আপনারা জানেন। শেখ মুজিবের মৃত্যুর পর গাজী গোলাম দস্তগীর পালাইতে গেছে। দলবল নিয়ে যখন স্থলপথে ইন্ডিয়াতে পালাইতে যাচ্ছিল, তখন এলাকাবাসী, যেমন এই যে মানিক সাহেবরে, যে বিচারপতি মানিকরে যেমনি ধরছে, বা আরও কয়েকজন, ওই যে শ্যামল দত্ত, তারপর আরও কয়েকজনকে যে ধরছে এলাকাবাসী পালানোর সময়, এইভাবে ওই সময় গাজী গোলাম দস্তগীরও ধরছে এলাকাবাসী, ধইরা তার আইনের কাছে সোপর্দ করছে এবং তার 10 বছরের জেল হয়েছিল। জিয়ার শাসন আমলে সেই গাজী গোলাম দস্তগীর কিভাবে জামিন পায়, এবং জামিন পায়া সে সপরিবারে ইন্ডিয়াতে চলে যায়, এবং ইন্ডিয়া তাকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় অতিথি হিসেবে রিসিভ করে। বুঝছেন, জিয়া সাহেব ক্ষমতার টিকে থাকবার জন্যে ইন্ডিয়ার চাপে পড়ে গোলাম দস্তগীরকে ছাড়তে বাধ্য হয় এবং ইন্ডিয়াতে দিয়ে আসে, পাঠায় দেয়। কিন্তু গোলাম দস্তগীরের মৃত্যুটা কিন্তু রহস্যই রয়ে যায়। কে বা কারা মেরেছে? আসলেই কি এটা একটা মৃত্যু, সাধারণ মৃত্যু? সেই এক মাজার জিয়ারত করার জন্য গাজী গোলাম দস্তগীর তার পরিবার নিয়ে একটা গাড়িতে বের হয়, এবং সেই একটা গাড়িকে টার্গেট করে কোনো একটা ট্রাক, মানে এই ট্রাকটা আবার চিহ্নিত করা যায় না তারা কারা, এই ট্রাক সেই গাড়িকে চাপা দেয় এবং ওই গাড়ির সবাই মারা যায়। একটা ট্রাক একটা গাড়িকে চাপা দিলে ঠিক আছে, একজন না একজন ব্যক্তি তো বেঁচে থাকবে, একবারে সবাই মারা যাবে, এটা কিন্তু একটা প্রশ্ন। তো যাই হোক, এই কাজটা কে করলো? এটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো অ্যাক্সিডেন্ট, আর যদি অ্যাক্সিডেন্ট না হয়ে থাকে, এটা যদি হত্যা হয়ে থাকে, তাহলে এই হত্যাটা কারা করলো, কিভাবে করলো, সেটার তদন্তও হয় নাই, এই বিষয়ে আর কিছু জানাও যায় নাই। তো ফাইনালি গাজী গোলাম দস্তগীরের পরিবার আসলে করুণ মৃত্যু হয়েছে, নিজের দেশে তার জানাজাটাও বোধহয় হয় নাই। এদিকে নিম্মির কি হইল? নিম্মি, মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে হাউস অ্যারেস্ট করে রাখা হইল, এবং হাউস অ্যারেস্ট করে রাখার সময় আওয়ামী লীগের আমলে হাউস অ্যারেস্ট হইল। তারপরে বিএনপি আসলো। বিএনপি এসে যখন খালেদা জিয়ার যখন আসলো, তখন নিম্মির ক্যান্সার ধরা পড়লো, এবং খালেদা জিয়াও সেই ব্যাপারে আর খুব
খুব একটা আগাইলো না যে নিম্মিকে বিদেশে পাঠানো হোক ট্রিটমেন্টের জন্য। আর নিম্মিকে বলা হয়েছিল যে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য। অ্যাটলিস্ট ওই সময় যদি খালেদা জিয়ার সঙ্গে দেখা করা হয় তাহলে হয়তো তার দেশের বাইরে যাওয়ার ব্যাপারে সরকারিভাবে তাকে কোনো একটা সহযোগিতা করা যাইতে পারে। তো নিম্মির একটা কথা হচ্ছে গিয়ে, নিম্মি কিন্তু যথেষ্ট পার্সোনালিটি সম্পন্ন একজন মহিলা ছিলেন, এবং এইটার বিষয়ে আর একটা গল্প বলবো যে সে কতটা পার্সোনালিটি ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন, সেটার উদাহরণটা দিয়ে নিই। নিম্মি বলছে যে এই 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 কারণে তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন না যে তার ট্রিটমেন্টের জন্য তাকে একটু হেল্প করা হোক, তাকে ছাড় দেওয়া হোক, বিদেশে যাওয়া হোক। তো যাই হোক, সে ওই ক্যান্সারের 4র্থ স্টেজ হয়ে গেল, যতক্ষণে তার বিদেশের কাগজপত্র তৈরি হয়েছে বাইরে যাওয়ার জন্য, ততক্ষণে ক্যান্সারের 4র্থ স্টেজে তিনি চলে গেছেন এবং তিনি ক্যান্সারে মারা যান। এই নিম্মি এতটা আত্মসম্মান বোধ ছিল, এবং এই আত্মসম্মান বোধের কারণেই, এই ব্যক্তিত্বের কারণেই এই নিম্মিকে মেজর ডালিম পছন্দ করে বিয়ে করেছেন পালিয়ে। সেটা কীভাবে? মেজর ডালিম যখন ছুটিতে আসতেন তখন তার বন্ধু বাপ্পির সঙ্গে তিনি ঘুরতে যেতেন, বাপ্পির বাসায় যাইতেন। তো ওইখানে বাপ্পির বাসায় যাতায়াতের সময় একটা মেয়ের সঙ্গে তার সখ্যতা হয়, দেখা হয়, পরিচয় হয়। সেই মেয়েটি হচ্ছে নিম্মি, সেই মেয়েটি হচ্ছে বাপ্পির কাজিন, বাপ্পির বোন নিম্মি। এবং একটা গাড়িতে তার সঙ্গে প্রথম দেখা হয় নিম্মির সঙ্গে। তো নিম্মির অবশ্যই তিনি সুন্দরী ছিলেন, এটা মেজর ডালিমের বক্তব্য, যে কিন্তু তারপরেও তার যে ব্যক্তিত্ব, তার যে কনফিডেন্স, তার যে আত্মবিশ্বাস, মানে নিজের প্রতি এবং নিজের কাজের প্রতি সেলফ রেসপেক্ট, এই সব কিছু মিলিয়ে মেজর ডালিম আসলে ওই দিনই তার প্রেমে পড়ে যায়। কিন্তু নিম্মির বাবা পাকিস্তানের একটা সরকারের একটা অফিসার ছিলেন, যে কারণে নিম্মি তার বাবার কাছে এই বিষয়টা বলতে পারে নাই। এবং যুদ্ধের সময় যখন মেজর ডালিম আহত হয়ে হাসপাতালে ভর্তি, তখন নিম্মিকে তার বাবা অন্যত্র বিয়ে দেবার চেষ্টা করে, যার কারণে নিম্মি তার বাবাকে বা ওই মেজর ডালিমের কাছে একটা সংবাদ পাঠায় যে অন্যত্র বিয়ে হইলে তিনি সুইসাইড করবেন। এবং সেই ভয়ে মেজর ডালিম নিম্মিকে নিয়ে পালিয়ে বিয়ে করে, এবং নিম্মির বাবা অপহরণ কেস দেয় মেজর ডালিমের বিরুদ্ধে, এবং মেজর ডালিমের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ওই সময় আমাদের অস্থায়ী সরকারের কাছে আবেদন করে। এবং 3 দিন, বিয়ে থেকে 2 দিন বা 3 দিন পর্যন্ত নিম্মির সাবালিকা হওয়ার একটা বিষয় ছিল, এবং ওই কাগজপত্র রেডি হওয়ার একটা বিষয় ছিল। তো কাগজপত্র রেডি হওয়ার পরে যখন নিম্মি সেই অস্থায়ী সরকারের কাছে যায়, মেজর ডালিম এবং নিম্মি এবং তার বাবার সামনে অস্থায়ী সরকার তাদের কাছে মাপ চাইতে বলে এই ঘটনার জন্য নিম্মিকে এবং মেজর ডালিমকে। তো এইভাবে তারা একটা পারিবারিক সমাধান করে দেয়। যদিও নিম্মির পরিবার, অন্যান্য সদস্যরা অলমোস্ট রাজি হইতো মেজর ডালিমের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু অত দূর আর তারা যাইতে চায় নাই, ওই পর্যন্ত ওই সময়টাও তারা নিতে চায় নাই। তো মেজর ডালিম আর নিম্মি প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলেন ওই সময়ে। একটা খুবই রোমাঞ্চকর একটা লাইফ তাদের, প্যাট্রিয়টিক একটা লাইফ, এবং আত্মসম্মান, রেসপেক্ট। মেজর ডালিমের একটা বই, সম্ভবত তিনি তার বইতে সব কিছু লিখেছেন, তার আত্মজীবনী। সেই বইটা আমার হাতে এসে পৌঁছায় নাই। আমি ওই বইটা যখন পড়ব, মেজর ডালিমকে নিয়ে আমার আরও কিছু কন্টেন্ট সামনে আমার চ্যানেলে আপনারা পাবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর মেজর ডালিমের আরও যদি কোনো কন্টেন্ট যদি আপনারা চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটা কন্টিনিউ করব।